তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে একেবারে গত বছরগুলোতে যেভাবে প্রশ্ন এসেছিল সেগুলো করার উত্তর বা নিয়মটা বুঝে ফেলতে হবে। সো আজকের ভিডিওতে আমি বিগত বছরের প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। আশা করি এই প্রসেসে পড়লে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে ভালো করবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে ট্রাইং হার্ড অর্থাৎ পরিশ্রম বেশি করে অর্থাৎ কঠোর পরিশ্রম করেও দ্য বয় কুডন্ট সাকসিডেড। তাহলে এর বাংলাটা কী দাঁড়ায়? কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ছেলেটি সফল হতে পারেনি। এটা হচ্ছে লাইনের বাংলা। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি ইনস্পাইট। ইনস্পাইট মানে সত্ত্বেও বোঝায়। ইনস্পাইট মানে কি? কোনো কিছু সত্ত্বেও বোঝায়। কিন্তু ইনস্পাইটের পরে অফ বসে যদি আমরা ভার্বের সাথে আইএনজি বসাতে চাই, তাহলে আমাদের সঠিক উত্তরটা হতে পারতো ইনস্পাইট অফ। এই যে দেখো, ইনস্পাইট অফ হতে পারতো, কিন্তু এইখানে তো আমাদের অপশনে অফ নাই। সো যেহেতু অফ নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্নের উত্তরটা সাধারণত ভুল। কারণ এটা সঠিক হতো তখনই যখন আমরা এখানে ইনস্পাইটের অফের মানে ইনস্পাইটের পরে অফ পেতাম। আমরা সাধারণত জানি ইনস্পাইট অফের সাথে ভার্ব আইএনজি হিসাবে বসে। তাহলে ইনস্পাইট অফের পরে আমরা সাধারণত এখানে ট্রাইং নিলে এটা হতো। আবার এখানে দেওয়া আছে ইনস্টেড অফ। ইনস্টেড অফ ঠিক আছে, ইনস্টেড অফের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু ইনস্টেড অফ দিলে বাক্যটা অর্থপূর্ণ হয় না। ইনস্টেড অফ ট্রাইং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করার পরিবর্তে দ্য বয় কুডন্ট সাকসিডেড, ছেলেটি সফল হয়নি। তো এটা লাইনটা কি মিলল? তুমি কি কখনো এরকম বলবা যে কঠোর পরিশ্রম করার পরিবর্তে সে চান্স পায়নি বা সে সফল হয়নি? আমরা বলতে পারি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে সফল হয়নি। সো এখানে পরিবর্তে অর্থটা অপ্রাসঙ্গিক। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বাক্যের অর্থ বুঝতে হবে, যে বাক্যের অর্থটা আসলে কি এবং এটা দ্বারা কি ইন্ডিকেট করা হয়। এবং লাস্ট অপশনে বলা হচ্ছে ইন লাই অফ। ইন লাই অফ মানে বোঝায় পরিবর্তে। কি বোঝায়? পরিবর্তে। তাহলে আমরা যদি এখানে দেখি যে ইন লাই অফ ট্রাইং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করার পরিবর্তে দ্য বয় কুডন্ট সাকসিডেড, ছেলেটি সফল হয়নি, এটাও অর্থপূর্ণ হয় না। সত্ত্বেও বোঝাতে আমরা ইনস্পাইট অফ এবং ডেসপাইট ব্যবহার করি। ডেসপাইটের পরে কোনো অফ বসাতে হয় না, ডেসপাইটের পরে অফ বসে না। এটা মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ডেসপাইটের পর অফ বসে না, অফ বসে না, ডেসপাইটের পর অফ বসে না। এই লাইনটাকে একটু মাথায় রাখবা। তাহলে সেই জায়গা থেকে বিবেচনা করলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে ডেসপাইট। আমরা বলতে পারি ডেসপাইট ট্রাইং হার্ড এর বাংলা দ্বারায় তোমার পরিশ্রম করা সত্ত্বেও দ্য বয় কুডন্ট সাকসিড, ছেলেটি সফল হতে পারেনি। তার মানে একেবারে সিম্পল ভাষায় আমরা এই প্রশ্নের উত্তরটা দেখলাম। এই প্রশ্নটা হয়েছে মূলত সেন্টেন্স কানেক্টর রিলেটেড। ডেসপাইটটা কিন্তু সেন্টেন্স কানেক্টরস হিসাবে বসে এবং যারা টেন্স বুঝে কমপ্লিটিং সেন্টেন্স পড়েছে এইচএসিতে তার জন্য বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নের উত্তর করাটা সহজ। এবং আমরা আমাদের পেইড ব্যাচে এভাবে ধরে ধরে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে পুরো গ্রামার লাইন বাই লাইন পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করে বলাই বা তৈরি করে বিধায় প্রতি বছর এত পরিমাণ স্টুডেন্ট আমাদের ব্যাচ থেকে চান্স পায়। পরের প্রশ্নটা যদি দেখি, এখানে বলা হচ্ছে উই লুক ফরওয়ার্ড টু। এটা একেবারে সহজ প্রশ্ন, রাইট ফর্ম অফ ভার্বে তুমি অনেক বেশি পড়েছ। আমরা সাধারণত জানি কি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই তো, যেটাকে সাধারণত ইনফিনিটিভ বলা হয়ে থাকে, ইনফিনিটিভ বলা হয়ে থাকে। কিন্তু এই টু যদি কোনো ফ্রেজ হিসাবে বসে অর্থাৎ অতিরিক্ত শব্দযুগে কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে যদি আসে বা একটা ফ্রেজ হিসাবে যদি এটা যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দিই। তাহলে ওই দিক বিবেচনা করলে আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে হেয়ারিং। এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তোমরা অনেক সময় বলো যে ভাই আপনারা সহজ প্রশ্ন পড়ান, আমি চাই কঠিনটা তোমাকে পড়াতে, কঠিনটা পড়ায় তোমাকে বুঝাতে যে প্রশ্ন কেমন আসে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি এমন করে, আমি কি ইচ্ছে করে কঠিন প্রশ্নটা দিব? এবং এইটার রুলসটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, এই যে দেখো, এটার রুলসটা হবে এই রকম। আমরা পরীক্ষায় এইভাবে দিয়ে দিব, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, উইথ এন আই টু, স্টিক টু, ক্লিন টু, অ্যাডহেয়ার টু, অবজেক্ট টু, অবজেকশন টু, এডিক্টেড টু, ডেডিকেট টু, ডিভোট টু, বার টু। এরা যদি বাক্যে থাকে এদের পরে সাধারণত আমরা ভার্ব আইএনজি করি। সো এখানে আমাদের অলরেডি আমরা লুক ফরওয়ার্ড টু পেয়েছি। লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, যেটা আমরা একেবারে প্রথমেই পেয়েছি।
সো এইভাবে আমরা প্রতিটা প্রশ্নের যেখানেই ব্যাখ্যা দরকার আমরা আমাদের পেইড ব্যাচে এরকম শুরুতে গ্রামার রুলসটা পড়িয়ে ওই রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলোকে ধরে ধরে ব্যাখ্যা করে দিলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ। আমি পরের প্রশ্নটাতে যে এটা সহজ ছিল, এটা সবাই পারবা, বাট এটা একটু কঠিন। আমি দেখাচ্ছি, আমি আস্তে ধীরে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় না তাদের ইংরেজি বেসিকে সমস্যা থাকে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রবলেম থাকে, তাই লিখিত পরীক্ষায় লিখতে পারে না, ইংরেজি লাইন পড়ের বাংলা অর্থ বুঝে না, প্রশ্ন দেখে বুঝতে পারে না গ্রামারের কোন আইটেম থেকে এসেছে, এবং তাদের ভোকাবুলারি প্রিপোজিশন সহজে মনে থাকে না। এখন এই সমস্যা তোমার থাকলে তুমিও ধরে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রশ্নগুলো সলভ করে জানতে হবে। দেখো এখানে বলা হচ্ছে যে ডিড ইউ ড্যাশ ভিজিট, ডিড ইউ ড্যাশ হার এ ভিজিট। তাহলে দেখো এখানে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আমরা জানি। এখন গিভও ভার্বের প্রেজেন্ট ফর্ম, টেকও ভার্বের প্রেজেন্ট ফর্ম, পারমিটও ভার্বের প্রেজেন্ট ফর্ম, পেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ডিড ইউ গিভ হার এ ভিজিট, ডিড ইউ টেক হার এ ভিজিট, ডিড ইউ পারমিট হার এ ভিজিট, ডিড ইউ পে হার এ ভিজিট। তাহলে দেখো এখানে প্রত্যেকটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং আমরা গ্রামার স্ট্রাকচার অনুযায়ী যেই জিনিসটা পড়েছি, বাক্যে ডিড থাকলে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। যদি কখনো ডিড থাকে ডিডের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই এবং এই প্রেজেন্ট ফর্মটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি সঠিক উত্তরটা কিভাবে বিবেচনা করব? এইটা একটা ভিন্নধর্মী কোয়েশ্চেন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি যে কোলোকেশনস হচ্ছে একগুচ্ছ শব্দ যেগুলো একসাথে বসে। অর্থাৎ কোলোকেশনস বলতে ইংরেজি শব্দার্থ টার্মে একটা আইটেম আছে যেখানে একগুচ্ছ শব্দ সবসময় বসে, এটা ফ্রেজাল একটা পয়েন্ট। সো ওই জায়গায় কিছু নির্দিষ্ট শব্দ সবসময় একত্রে বসে, এখানে অন্য কোনো শব্দ বসতে পারে না, এরকম একটা আইটেম হচ্ছে এটা। যেই প্রশ্নটা এসেছে আমরা যদি দেখি, দেখো বলা হচ্ছে পে এ বিল, পে এ ফাইন, পে অ্যাটেনশন, পে এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে তোমার পে ট্রিবিউট, পে দ্য প্রাইস, পে ইউর রিগার্ডস, পে এ পেনাল্টি, এবং আমরা ফাইনালি বলতে পারি পে ভিজিট। অর্থাৎ তোমার কাউকে ভিজিট করার ক্ষেত্রেও আমরা পে ভিজিট ব্যবহার করে থাকি। তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটার সাথে সম্পৃক্ত বাকি তথ্যগুলো দিয়ে দিয়েছি। এখন পরীক্ষায় তো এমন না যে এই প্রশ্নটাই আবার তোমাকে দিবে। কি করতে পারে, তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তুমি যদি সিস্টেমটা বুঝো, তাহলে এই রিলেটেড প্রশ্নের উত্তরটা করতে পারবে। তাহলে তুমি বুঝে গিয়েছো যে এইগুলাকে কোলোকেশনস বলে, এবং এইখানে এই যে পে এ ভিজিট বলতে তোমার হচ্ছে সাক্ষাৎ করার কথা বোঝানো হচ্ছে। তাহলে পে এ ভিজিট, ডিড ইউ পে হার এ ভিজিট, তুমি কি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলে? যেহেতু এখানে ডিড দিয়েছে তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তুমি বললা যে তুমি কি মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলে? কারোর সাথে দেখা করতে যাওয়া বা সাক্ষাৎ করতে যাওয়ার ক্ষেত্রে পে এ ভিজিট ব্যবহার করা হয়। এছাড়াও কোলোকেশনসে পে এ বিল, পে এ ফাইন, পে অ্যাটেনশন, পে এ কমপ্লিমেন্ট, পে ট্রিবিউট, পে দ্য প্রাইস, পে ইউর রিগার্ডস, পে এ পেনাল্টি। বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা পড়ার সাথে সাথে এই যে আমরা যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, এই ব্যাখ্যাগুলোতে যে যত স্ট্রং তার পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তত বেশি সহজ। সো বেসিকটাকে ক্লিয়ার করে এইরকমভাবে টেকনিকে সব তথ্য মনে রেখে যে ধীরে ধীরে এগিয়ে যাবে তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ। এবং আমরা চাচ্ছি তোমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটাকে স্মুথ করতে, আমরা চাচ্ছি তোমার চান্স পাওয়াটাকে সহজ করতে, এবং এই সবগুলো জিনিসকে ইজি করতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। এই প্রশ্নগুলোই তো বিগত বছরে এসেছিল। সো আমরা এইভাবে ধরে ধরে পড়াচ্ছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে। যে টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি 4500, আমরা এখানে একেবারে এমসিকিউ এবং রিটেন দুইটাই পড়াই দিচ্ছি, একেবারে বেসিক থেকে ধরে ধরে। কোর্স ফি 4500, এখন ডিসকাউন্টে আমরা নিচ্ছি 2999 টাকা। এবং আমাদের এই কোর্সে একেবারে বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে। ক্লাস যারা নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমাদের ফ্রি ক্লাস, ডেমো ক্লাস দেখে তুমি ডিসিশন নিতে পারো। আমাদের ফ্রি ক্লাস যদি বুঝো, পেইড ব্যাচে আমরা আরও যত্ন নিয়ে পড়াই। আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে, ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয়, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাস দেওয়া হয়, সলভ ক্লাসে প্রবলেম থাকলে তুমি সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারবে যে ভাইয়া তারপরে আমি বুঝতেছি না, আমরা তোমাকে সেই জিনিসটা বুঝাই দেব। এটা আমাদের পার্সোনাল বিকাশ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের সাথে যোগাযোগের নাম্বার। তুমি এটাতে আমাদের সাথে কল করে ফোনে কথাও বলতে পারবা। আমাদের ক্লাসগুলো যখন আমরা নিয়মিত করাবো সেই ক্ষেত্রে তোমার যে কোনো সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে আমরা সমাধান
সমাধান করে দিব। আমাদের ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে, সো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে। ক্লাসগুলা আমরা খুব গুছিয়ে নিব, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে তুমি রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর কিংবা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, খুলনা, সাস্ট, গুচ্ছর মধ্যে তুমি যদি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা বেগম রোকেয়াতে পরীক্ষা দিতে চাও, তুমি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করো, তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজকে টার্গেট করো, সেই ক্ষেত্রে আমাদের এক ব্যাচে ক্লাস করার জন্য ভর্তি হলে বাকিগুলোর ক্লাস তুমি পেয়ে যাবে, তোমাকে আলাদা করে আর ভর্তি হতে হবে না। সো আমাদের এক ব্যাচের মাধ্যমে তোমার A to Z জার্নিটা আমরা গুছিয়ে দিব, আমরা শেষ করে দিব। সো এই কোর্সের কোর্স ফি 2999 টাকা। এইচএসসি পরীক্ষার পরে মূলত আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হয়। তুমি ভর্তি হতে এবং বিস্তারিত জানতে নাম্বারে কল দাও, আমাদের ফেসবুক পেজে SMS দাও, এবং এইচএসসি পরীক্ষার পর এই অফারে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তুমি অনেক চমৎকার চমৎকার গিফট পেতে যাচ্ছ আমাদের এই ব্যাচে। আসসালামু আলাইকুম।